আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আশা করছি সবাই ভালো আছে। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি নিয়ে। তো জীবনী শক্তি, আসলে জীবনী শক্তি দ্বারা কি বোঝানো হচ্ছে? জীবনী শক্তি দ্বারা যেটা বোঝানো হয় যে জীবন চলার জন্য যে শক্তিটা দরকার হয় সেটাই হচ্ছে জীবনী শক্তি। আমরা জানি যে জীবকোষে প্রতিনিয়ত অনেক ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। তো এই জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠন হওয়ার জন্য শক্তি লাগে। তো শক্তিটার মেইন উৎসটা কি? শক্তিটার মেইন উৎস হচ্ছে সূর্য। তো বিক্রিয়া যখন সংগঠন হচ্ছে তখনও শক্তি লাগতেছে, এবং বিক্রিয়া সংগঠন হওয়ার পরে আবার শক্তি কিছু নির্গত হয়, যে শক্তিগুলো আবার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো এই শক্তিটা জীবন পরিচালনা করার জন্য যে শক্তিগুলো লাগতেছে এটাই হচ্ছে আসলে জীবনী শক্তি। জীবনী শক্তি দ্বারা যে শক্তিটাকে মেইন করা হচ্ছে, যেটাকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন এই অ্যাডেনোসিন ট্রাইফসফেটকে জীবনের শক্তির মূল উৎস বলা হয় কেন? কারণ হচ্ছে আমরা যখন মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম, অবশ্যই মনে আছে যে মাইটোকন্ড্রিয়াতে কি হয়, এটিপি সিনথেসিস হয়। এটিপি সিনথেসিস মানে হচ্ছে এটিপি সংশ্লেষিত হয়, এবং আমরা দেখেছিলাম যে মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের যে চারটা ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই চারটার ভিতরে প্রথমটা গ্লাইকোলাইসিস ছাড়া পরের যে তিনটা, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই তিনটা চক্রই সংগঠিত হয়েছিল আমাদের মাইটোকন্ড্রিয়াতে। আর এর ভিতরে যে ক্রেবস চক্র, শ্বসনের যে তৃতীয় ধাপ ক্রেবস চক্র, এখানে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। তো এই শক্তিগুলা উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়ায়, সঞ্চিত থাকে মাইটোকন্ড্রিয়ায়, এবং মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনে সেটা আবার ব্যবহারও করতে পারে। এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয়েছিল পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ কোষের শক্তি ঘর। মেইন টার্মটা হচ্ছে এখানে, সেটা কি? অ্যাটিপি। এই এটিপি হচ্ছে জৈব শক্তির আধার, অর্থাৎ জীবনী শক্তির মেইন যে জিনিস সেটা হচ্ছে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন কথা হচ্ছে এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এর ভিতরে যে অ্যাডেনোসিনের কথা আমি বলতেছি, অ্যাডেনোসিন এটা কি আসলে? অ্যাডেনোসিন আমরা যখন আরএনএ ডিএনএ পড়েছিলাম, এই আরএনএ ডিএনএর যে নাইট্রোজেনাস বেসগুলো থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিল। তো এর ভিতরে যে অ্যাডেনিনটা আছে, অ্যাডেনিন, ইটস এ অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে যখন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়, রাইবোজ সুগার যুক্ত হয়, তখন সেটা তৈরি করা হচ্ছে অ্যাডেনোসিন। তো এই অ্যাডেনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হতে পারে, দুইটা ফসফেট যুক্ত হতে পারে, তিনটা ফসফেট যুক্ত হতে পারে। তো যদি একটা ফসফেট যুক্ত হয় এই অ্যাডেনোসিনের সাথে, তাহলে সেটাকে বলা হয় অ্যাডেনোসিন মনোফসফেট। যদি দুইটা যুক্ত হয় তাহলে অ্যাডেনোসিন ডাইফসফেট। যদি তিনটা যুক্ত হয় তাহলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই যে ফসফেট যুক্ত হচ্ছে, আমি এর সঙ্গে কি করতে, ফসফেট যে যুক্ত করতেছি, কয়টা ফসফেট? একটা, এই জন্য মনো। দুইটা তাই ডাই, তিনটা তাই ট্রাই। আমরা কেমিস্ট্রির যখন 11 অধ্যায় পড়ি, তখন আমরা ওখানে যখন কার্বনের সংখ্যা হিসাব করি, তখন আমরা পড়ি মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডকেন। তো এখানেও যেহেতু একটা যুক্ত হচ্ছে, সুতরাং মনো, দুইটা হইলে ডাই, তিনটা হলে ট্রাই, চারটা হলে টেট্রা, পাঁচটা হলে পেন্টা। তো সুতরাং এই যে যুক্ত যে হচ্ছে ফসফেট, এখানে ফসফেট গ্রুপ যারা বোঝানো হচ্ছে, এই যে এটা হচ্ছে ফসফেট মূলক, একটা যৌগমূলক, এবং এই ফসফেট মূলকের সাথে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে H3PO4, যেটাকে বলা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এবং এই ফসফরিক অ্যাসিড এটাকে বলা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এই যে দেখো, এটা যদি এই যে AMP, অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যাডেনোসিন ডাইফসফেট। ডাই মানে এখানে দুইটা ফসফেট আছে। এখন ফসফেট গ্রুপটা কি, সেটা হচ্ছে যে দেখালাম যে PO4 3-। তো 3- মানে এখানে H3 যুক্ত হতে পারে, যেটাকে বলা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এবং এই অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে যদি আর একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, তখন তৈরি করে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এবং এই অ্যাডেনোসিন ট্রাইফসফেটটাই হচ্ছে আমাদের জীবনী শক্তির মূল আধার। এই অ্যাডেনোসিন ডাইফসফেটকে বলা হয় জৈব মুদ্রা।
জৈব মুদ্রা বা এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। কেন বায়োলজিক্যাল কয়েন? কারণ তোমার কাছে যদি কোনো টাকা থাকে, কোনো পয়সা থাকে, আমরা কয়েন যেগুলো ইউজ করি, তো তোমার কাছে যেমন কয়েন থাকবে তেমন সেটার ভ্যালু থাকবে। 5 টাকা থাকলে তুমি 5 টাকার জিনিসই নিতে পারবা, 20 টাকা থাকলে 20 টাকার জিনিস নিতে পারবা, 100 টাকা থাকলে 100 টাকার জিনিস নিতে পারবা। তো তোমার ওই ভ্যালুটাকে তুমি কাজে লাগাতে পারছো। তো আমাদের এটিপিটা আমাদের জীবন পরিচালনা করার জন্য কাজে লাগে, সুতরাং এটাকে বলা হচ্ছে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। এবং এই এটিপিকে আবার রিচার্জেবল ব্যাটারিও বলা হয়। রিচার্জেবল ব্যাটারি, এটাকে রিচার্জেবল ব্যাটারিও বলে। কেন? কারণ আমরা যেমন দেখি না যে মোবাইলের যখন চার্জ শেষ হয়ে যায় তখন আবার চার্জ রিচার্জ করতে হয় না, তো আমাদের এই এটিপিটা খরচও হয় আবার উৎপাদনও হয়। এটিপিটা সঞ্চয় হতে পারে এবং প্রয়োজনে সেটা ব্যবহারও হতে পারে। তো সঞ্চয়ের জন্য সঞ্চয় রাখছে কেন? ব্যবহার করার কারণে। তো যখন মোবাইলের ভিতরে আমরা চার্জ ভরি, সেটা কি ব্যবহার করার জন্য ভরাই, ব্যবহার করতে করতে একসময় শেষ হয়ে যায়। তো এটিপিটাও ব্যবহার করতে করতে শেষ হয়ে যায় এবং সেটা আবার পুনরায় তৈরি হয়। এই জন্য এটিপিকে বলা হয় রিচার্জেবল ব্যাটারি। অর্থাৎ এটা যখন চার্জ শেষ হয়ে যায় তখন আবার রিচার্জেবল হতে পারে, অর্থাৎ এটিপি সিনথেসিস হতে পারে। এবং জৈব মুদ্রায় বলা হচ্ছে কারণ আমাদের জীবন পরিচালনা করার জন্য আমরা হাঁটা চলা, এই যে কথা বলছি, আবার তোমরা যখন খেলাধুলা করো, সাইকেল চালাও, অর্থাৎ জীবনের সকল কাজের জন্য শক্তির প্রয়োজন আছে। তো এই শক্তিটা হচ্ছে আমরা পাই এটিপি থেকে, এই জন্য এটাকে বলা হচ্ছে জৈব মুদ্রা। তোমাদের বইয়ে প্রথম পেজেই এটা 66 পৃষ্ঠাতে একটা ছবি দেয়া আছে, যে এই যে আমি যদি একটু দেখাই, এই যে এই ছবিটা, এখানে কি হয়েছে যে এটাকে বলা হচ্ছে অ্যাডোনেসিন। এটা কিন্তু চাক্রিক যৌগ। কেন চাক্রিক যৌগ? কারণ এটা 5 কার্বন বিশিষ্ট। এই যে কোনা কোনা দেখতে পাচ্ছ, এই কোনাগুলো হচ্ছে কার্বনের কোনা, তো কার্বন সংখ্যাকে বোঝানো হচ্ছে। তো এই অ্যাডেনিনের সাথে দেখো 3টা ফসফেট যুক্ত হয়েছে, তাই অ্যাডেনিসিন ট্রাইফসফেট। এখন অ্যাডেনিসিন ট্রাইফসফেটকে যদি শক্তি নির্গমন হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডেনিসিন, এই যে 2টা ফসফেট আছে, অ্যাডেনিসিন ডাইফসফেট। দ্যাট মিনস এই যে যদি এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে, তাহলে এটাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন অর্থাৎ এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রসেস, সেটা হচ্ছে ফসফোরাইলেশন। কিন্তু যদি অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে একটা ইনঅর্গানিক ফসফেট মুক্ত হয়, বিয়োগ হয়ে যায়, এবং তখন তৈরি করবে এডিপি অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট। 3টা ফসফেট ছিল, সেখান থেকে একটা ফসফেট বের হয়ে গেছে, ডাইফসফেট। এটাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। এটা হচ্ছে ফসফোরাইলেশন, এটিপি তৈরির প্রসেস। আর এটিপি যদি ভেঙে যায় তখন হচ্ছে ডিফসফোরাইলেশন। কথা বোঝা গেছে? সুতরাং এখান থেকে মেইন যে থিম আমার তোমাদের প্রথম টপিক জীবনী শক্তি এবং এটিপির ভূমিকার কথায়, জীবনের জন্য প্রয়োজনীয় যে শক্তি সেটাই হচ্ছে এটিপি। এবং এই এটিপি জীবন পরিচালনা করার জন্য জৈব যত শক্তি আছে সকল শক্তির আধার হচ্ছে এটিপি। এবং এই এটিপি যখন তৈরি হচ্ছে একটা এডিপির সঙ্গে যুক্ত হয়ে, একটা ইনঅর্গানিক ফসফেট যে যুক্ত হয়ে যে এটিপি তৈরি করছে, এটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। এবং এটিপি থেকে যদি একটা ইনঅর্গানিক ফসফেট মুক্ত হয়, মুক্ত কেন হবে? কারণ এটিপি ভেঙে গিয়ে আমাদের শক্তিটাকে কাজে লাগায়। তো যখন কাজে লাগাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখাটা খুব দরকার, সেটা হচ্ছে এই হচ্ছে জিটিপি, যে NADH2 FADH ATP, এই সবগুলোকে বলা হয় আত্তীকরণ শক্তি। এই আত্তীকরণ শক্তি এগুলা হচ্ছে যখন উদ্ভিদ অন্ধকার পর্যায়ে সালোক সংশ্লেষণ করতে পারে না, তখন এই আত্তীকরণ শক্তিগুলা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এর ভিতরে এটিপি, যেটা এটিপি হচ্ছে সরাসরি শক্তি, এটা ভাঙার প্রয়োজন হয় না। জিটিপি, এটারও ভাঙার প্রয়োজন হয় না, কিন্তু NADH2 এবং FADH যেটা আছে এইটা ভাঙার প্রয়োজন হয়। NADH2 এটা তৈরি হয় আমাদের এই যে গ্লাইকোলাইসিস আছে, ক্রেবস চক্র আছে, অ্যাসিটাইল কোয়ে আছে, এখানে এই FADH এবং NADH এগুলা তৈরি হয়।
কিন্তু এগুলা থেকে শক্তি নির্গমন হবে যখন পরবর্তী ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাব। তো এই NADH যেটা সেটা মনে রাখো জাস্ট, হ্যাঁ, NADH2 এখান থেকে প্রতি এক অণু NADH2 থেকে 3 অণু ATP পাওয়া যায়। প্রতি এক অণু NADH2 থেকে 3 অণু ATP পাওয়া যায় এবং প্রতি অণু FADH2 থেকে 2 অণু ATP পাওয়া যায়। দ্যাট মিন্স ATP GTP এটা হচ্ছে তোমার কাছে নগদ অর্থ। তোমার পকেটে যদি 20 টাকা থাকে তুমি 20 টাকা ইচ্ছা মতো খরচ করতে পারবা, সেটা হচ্ছে ATP GTP, সরাসরি শক্তি। কিন্তু তোমার কাছে ধরো যে 500 টাকার একটা চেক আছে, ব্যাংক চেক, তো চেক দিয়ে কি তুমি একটা নর্মাল দোকানে গিয়ে তুমি কোনো কিছু কিনতে পারবা? অবশ্যই পারবা না। কি করতে হবে? সেই চেক নিয়ে তোমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে চেক ভাঙাতে হবে, সেখান থেকে টাকা নিয়ে আসে তারপর তুমি ব্যবহার করতে পারবা। তো এখানে NADH2 FADH2 সেম কাজ। FADH2 NADH2 হচ্ছে আমাদের সেই ব্যাংক চেক। এগুলা ভাঙার দরকার হয়। কোথায় গিয়ে ভাঙবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে ভাঙবে। ভাঙার ফলে এইভাবে শক্তিটা নির্গমন হবে। এই আত্তীকরণ শক্তিটার কথা একটু মনে রাখো, কারণ আমরা যখন সালোক সংশ্লেষণের ধাপ আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় করব তখন এটা কাজে লাগবে। ওকে, এরপরে হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সালোক সংশ্লেষণ। কারণ সালোক সংশ্লেষণ যদি না করতে পারত উদ্ভিদরা, তাহলে উদ্ভিদরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারতো না। আর সালোক সংশ্লেষণ করে যদি উদ্ভিদরা নিজের খাদ্য নিজে প্রস্তুত না করত, তাহলে তাদের যে সঞ্চিত খাবার থেকে যে ফসলগুলা ফলগুলা আমরা খাই, সেই খাবারটা আমরা পাইতাম না। এবং ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে অক্সিজেনটা নির্গমন করে পরিবেশে, যদি সেটা না করত তাহলে আমরা যে প্রাণীরা আছি তারা অক্সিজেনের অভাবে আমরা পৃথিবীতে টিকে থাকতে পারতাম না। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। কারণ অক্সিজেন একটা এমন একটা উপাদান যে আমাকে প্রতিনিয়ত অক্সিজেন নিতে হচ্ছে। আমাকে কি অক্সিজেনের জন্য ভাবতে হয়? অবশ্যই ভাবতে হয় না। যদি ভাবতে হতো, এই যে এখন করোনা সিচুয়েশনে দেখলা না যে হাসপাতালে কি নাই, হাসপাতাল ক্লিনিকগুলোতে অক্সিজেনের অভাবে মানুষ মৃত্যুবরণ করছে। তো এই যে সামান্য কিছু মানুষের সমস্যার কারণে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, তোমাকে আমাকে যদি অক্সিজেনের কথা চিন্তা করতে হতো আর মহান আল্লাহ তাআলা যদি অটোমেটিক্যালি অক্সিজেনের ব্যবস্থাটা না করে দিত, তাহলে আমাদের কি অবস্থা হতো? তো এই একটা জিনিস চিন্তা করেও তো আল্লাহর শুকরিয়া করা শেষ করা যাবে না। এই জন্য সকলের উচিত নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা মহান আল্লাহ তাআলার ইবাদতগুলা করা। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ তাআলার আমরা যতগুলা নিয়ামত গ্রহণ করছি, এগুলা আসলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই যে করোনা সিচুয়েশন চলছে, প্রায় 2 বছর হতে চললো, তুমি আমি এখনো সুস্থ আছি, এইটার যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই, তাহলে শুকরিয়া আদায় কি শেষ করতে পারবো? তুমি আমি তো আক্রান্ত হইতে পারতাম, তুমি আমি তো মরতে পারতাম, কিন্তু কি হয়েছি? হয়নি। এখনো কিন্তু আক্রান্ত হয়নি, সুস্থ রেখেছেন। কে রেখেছেন? মহান আল্লাহ তাআলা। তো এই যে অক্সিজেনটা যদি নিয়ে ভাবতে হতো, তাহলে ভাবো কি হইতো? এই যে করোনা সিচুয়েশনে অক্সিজেনের যে দুরবস্থা, সামান্য কিছু মানুষ আক্রান্ত হয়েছে তাতেই অক্সিজেনের এই অবস্থা, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে যদি অক্সিজেন নিয়ে ভাবতে হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? সুতরাং এগুলা নিয়ে একটু ভাবা দরকার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। তো এই হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তো আমি যদি এই ফটোসিনথেসিস নিয়ে, অর্থাৎ এটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিস শব্দটার যদি একটু বিশ্লেষণ করি, এর ভিতরে এই ফটো অর্থ হচ্ছে আলো, এটা আমরা জানি সবাই। তো এই হচ্ছে ফটো মানে হচ্ছে আলো, আর এই সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সংশ্লেষণ, অর্থাৎ আলো সংশ্লেষণ। সেটা আবার কেমন? আমরা লিখেছি কি সালোক সংশ্লেষণ। সালোক মানে হচ্ছে আলোর উপস্থিতিতে। এটাই যদি আমি গ্রামেটিক্যালি ভাঙাই, তাহলে কি হবে? আলোর উপস্থিতিতে যে সংশ্লেষণটা হচ্ছে সালোক, আলোর উপস্থিতিতে যে সংশ্লেষণটা হয় সেটাই হচ্ছে ফটোসিনথেসিস। তো ফটো হচ্ছে আলো, সংশ্লেষণ অর্থ সিনথেসিস অর্থ হচ্ছে সংশ্লেষণ। এই শব্দটা, এই ফটোসিনথেসিস শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন বিজ্ঞানী বার্নেস। সালটা হচ্ছে 1898। এই 1898 সালে বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম ফটোসিনথেসিস এই শব্দটা ব্যবহার করেছিলেন।
আচ্ছা, এখন যদি আমি ফটোসিনথেসিস কাকে বলে এই সংজ্ঞাটা দিতে চাই। আমি জানি সংজ্ঞা অনেকেরই মুখস্থ আছে, কিন্তু সংজ্ঞাটাতে কি বলা হয়েছে, সংজ্ঞাটার ভিতরের রহস্যটা কি, কি ঘটনা ঘটে, এটা আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই জানি। তা আমি একটু যদি বলতে চাই, সংজ্ঞাটা যদি বলি যে কি হয়, উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটিস্থ পানি নিয়ে সূর্যালোকের সহায়তায় ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেন নির্গমন করে পরিবেশে, এটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। আমি যদি বিক্রিয়াটা একটু দেখাই এবং একটু বোঝানোর চেষ্টা করি যে বিক্রিয়াটাতে আসলে কি ঘটনা ঘটে। এই হচ্ছে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড, এই হচ্ছে মাটিস্থ পানি, কার সহায়তায়? অথবা অবশ্যই আলট্রাভায়োলেট রে অর্থাৎ সূর্যরশ্মি, এবং এখানে অবশ্যই কি থাকবে? ক্লোরোফিল থাকবে। আর আমরা জানি যে ক্লোরোফিল দুই ধরনের, একটা হচ্ছে ক্লোরোফিল এ আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। এই ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি ভেরি ইম্পর্টেন্ট পিগমেন্ট, মানে এই ক্লোরোফিল যদি না থাকতো তাহলে তো সালোক সংশ্লেষণ হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। ক্লোরোফিল আছে জন্যই সালোক সংশ্লেষণটা সংঘটিত হয়। তো যেহেতু ক্লোরোফিলটা একটা বিশেষ উপাদান, বিশেষ পিগমেন্ট, তো এই ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর ভিতরে ক্লোরোফিল এটা হচ্ছে প্রধান। তো ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি যে পদার্থগুলো গঠিত হয়, পদার্থ দিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল বিও এগুলা নিয়ে গঠিত হয়। এগুলার আবার নির্দিষ্ট একটা সংখ্যা আছে, অর্থাৎ ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বির সংকেতের কথা বলছি, এগুলা নিয়ে কি হয়, ক্লোরোফিল গুলা গঠিত হয়। তো এগুলো কি মাত্রায় থাকে সেটা যদি দেখাই, এটার ক্ষেত্রে ক্লোরোফিল এর ক্ষেত্রে কার্বন থাকে হচ্ছে 55টা, হাইড্রোজেন থাকে হচ্ছে 72টা, অক্সিজেন থাকে 5টা, নাইট্রোজেন থাকে হচ্ছে 4টা। এটা হচ্ছে ক্লোরোফিল এ এর সংকেত। যদি ক্লোরোফিল বির কথা বলি তাহলে সেই উপাদানগুলোই থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে ম্যাগনেসিয়াম। কি অনুপাতে থাকবে, কি সংখ্যায় থাকবে? এই কার্বন থাকবে 55, হাইড্রোজেন থাকবে 70, এরপরে অক্সিজেন থাকবে হচ্ছে 6 এবং নাইট্রোজেন থাকবে হচ্ছে 4। এই মাত্রায় থাকে। এটা হচ্ছে ক্লোরোফিল বি এর সংকেত, এটা হচ্ছে ক্লোরোফিল এ এর সংকেত। ক্লোরোফিল এটা হচ্ছে প্রধান এবং ক্লোরোফিল বি হচ্ছে সহায়ক। মনে রাখতে হবে, এছাড়াও আমাদের আরো অনেক রঞ্জক পদার্থ আছে আমরা জানি, যেমন আছে হচ্ছে জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা, এরপরে আছে ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, ফাইকোইরিথ্রিন হচ্ছে লাল, ফাইকোসায়ানিন হচ্ছে নীল। তো এগুলাও রঞ্জক পদার্থ থাকে। তো এর ভিতরে আমরা জানি ক্লোরোফিল, যেটা ক্লোরোফিল হচ্ছে সবুজ রঞ্জক পদার্থ, সবুজ। তো এই সবুজটা হচ্ছে কি করে, সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এই যে কার্বন ডাই অক্সাইড মাটিস্থ পানির সাথে সূর্যালোকের সহায়তায় ক্লোরোফিলের উপস্থিতিতে কি করে, এই হচ্ছে C6H12O6, দ্যাট মিন্স গ্লুকোজ তৈরি করে হচ্ছে অক্সিজেন, তৈরি করে হচ্ছে পানি। এখন যদি আমি সমতা করতে চাই তাহলে এখানে দেখো কার্বন কয়টা আছে, 6টা আছে, তাহলে আমি এখানে 6 দিতে বাধ্য। তাহলে এখানে যদি 6 দেই তাহলে দেখো এখানে অক্সিজেনকে যদি মিলাই, এখানে আছে 6 দিয়ে 8 9, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে যদি 12 দেই তাহলে 12, এখানে হচ্ছে 2 14, এখানে দিতে হবে হচ্ছে 6, এখানে দিতে হবে 6। এখন সমতাকরণ হয়ে গেছে। দেখো এখানে দেখো 12 আর এদিকে হচ্ছে 6 দোকানে 12, 12 দোকানে 24, এখানে 12 দোকানে 24। অক্সিজেন হচ্ছে এখানে 6, এখানে 12, তাহলে 6 আর 12 হচ্ছে 18, 18 এখানে আছে 6টা, তাহলে 18 আর 6 হচ্ছে 24। এই যে এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 6 দোকানে 12, 12 দোকানে 24। ওকে, তো কি ঘটনা ঘটে সালোক সংশ্লেষণে আমি যদি একটু দেখাই, এইটা মনে রাখো, হ্যাঁ, কাজে লাগতে পারে। তাহলে ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এখানে দেখো এই যে কার্বন ডাই অক্সাইড, আচ্ছা তার আগে মনে রাখো আমাদের যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মূল উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি, এবং মূল যে উৎপাদক, এটা হচ্ছে মূল বিক্রিয়ক, মূল উৎপাদক হচ্ছে এখানে গ্লুকোজ এবং অক্সিজেন। তো এই গ্লুকোজটা কোথা থেকে আসে? গ্লুকোজটা আসে হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড থেকে।
কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজটা উৎপাদন হয় কি প্রক্রিয়ায়, জারণ না বিজারণ? দেখো এখানে অক্সিজেন এবং কার্বন ছিল, এখানে কার্বন এবং অক্সিজেন আছে, তার মানে হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে। তো আমরা জানি যে হাইড্রোজেনের যুক্ত হওয়াকে বলা হয় বিজারণ। তার মানে এখানে বিজারণ পদ্ধতির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ভেঙে গ্লুকোজ তৈরি করে। এবং এখানে এই যে পানি, এখান থেকে মূলত অক্সিজেনটা আসে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন একটা টপিকই আছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় সেই অক্সিজেনের উৎস কোথায়, পানি নাকি কার্বন ডাই অক্সাইড? তখন ওখানে 4 জন বিজ্ঞানী মতবাদ দিয়েছে এবং 4টা বিজ্ঞানী বলেছিলেন যে পানি থেকে আসে। তো এখান থেকে আমরা সরাসরি বুঝতে পারি যে এই অক্সিজেনটা পানি থেকে আসে। তো দেখো এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন মুক্ত হয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে জারণ বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা নির্গত হয়। তো এটা হচ্ছে আমাদের যে সালোক সংশ্লেষণের মেইন রিয়াকশন। এই রিয়াকশনের মাধ্যমেই মূলত কি হয়, সালোক সংশ্লেষণটা সংগঠিত হয় এবং উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করে থাকে। তো বিক্রিয়ার ভিতরে যে মেইন থিমটা সেটা হচ্ছে যে মেইন রিয়াক্টর এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি, আর মেইন উৎপাদক হচ্ছে এখানে অক্সিজেন এবং গ্লুকোজ। তো গ্লুকোজটা আছে কার্বন ডাই অক্সাইড থেকে বিজারণ পদ্ধতিতে এবং পানি থেকে অক্সিজেনটা নির্গত হয় যেটা আছে জারণ প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, এখন কথা হচ্ছে উদ্ভিদের কোথায় সালোক সংশ্লেষণটা সংঘটিত হয়? পাতার কথা যদি মনে রাখো যে পাতায় সালোক সংশ্লেষণ হয়। তো আমরা যদি একটু পাতার কথা বলি, এই ধরো এটা হচ্ছে একটা পাতা। তো এই পাতার 2টা অংশ থাকে, অর্থাৎ দুই পাশে পাতার, এটা যদি আমি একটা পাতার চিন্তা করি, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। তো এই উপরের সারফেসে এখানে সালোক সংশ্লেষণটা বেশি হয়। কেন বেশি হয়? এটা যদি আমি উপরের অংশ ধরি, ধরো এটা যদি উপরের অংশ ধরি, এটা যদি নিচের অংশ ধরি, সাপোজ, যেহেতু এখানে 3D দেখানো যাচ্ছে না, তো উপরের অংশে যে কোষগুলো গঠিত, যে কোষ দ্বারা গঠিত সেটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। তো প্যারেনকাইমা নিয়ে তো আর বলার মনে হয় কোনো দরকার নাই, কারণ আমরা যখন টিস্যু পড়েছি তখন দেখেছিলাম যে সরল টিস্যুর মধ্যে হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা হচ্ছে এক ধরনের সরল টিস্যু, অর্থাৎ দেখতে একই ধরনের। আর প্যালিসেড কেন? কারণ প্যালিসেড হওয়ার কারণে এই পাশের যে কোষগুলো আছে, উপরের দিকের যে কোষগুলা, এই কোষগুলো খুব ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে এবং এই অংশে, এই উপরের অংশে বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে, অনেক বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে। তো আমরা জানি যে যেখানে ক্লোরোফিলের উপস্থিতি থাকবে সেখানে সালোক সংশ্লেষণও হবে। তো এই অংশে অর্থাৎ প্যালিসেড প্যারেনকাইমা, যেটাকে আমরা বলতেছি মেসোফিল টিস্যু, এটাকে কি বলা হয়? মেসোফিল টিস্যু। পাতায় 2 ধরনের টিস্যু থাকে, একটা হচ্ছে মেসোফিল টিস্যু আর একটা হচ্ছে বান্ডল সিড টিস্যু। তো উপরের অংশে প্যালিসেড প্যারেনকাইমা যেটা, সেটাই মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুতে ক্লোরোফিলের পরিমাণটা বেশি থাকে, তাই সালোক সংশ্লেষণ আরও এখানে বেশি। কিন্তু যদি আমি নিচের পৃষ্ঠের কথা বলি, এই যে এই পৃষ্ঠের কথা বলি, তাহলে এই পৃষ্ঠটা গঠিত হয় হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, স্পঞ্জি প্যারেনকাইমা, যেটাকে আমরা বলতেছি বান্ডল সিথ টিস্যু। অর্থাৎ নিচের অংশটা বান্ডল সিড টিস্যু, অর্থাৎ স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা গঠিত। এখানে স্পঞ্জি মানে হচ্ছে স্পঞ্জের মতো কিছু কোষ থাকে, যার মাঝে মাঝে অনেক ফাঁক থাকে, ফাঁপা জায়গা থাকে, স্পঞ্জের মতো অবস্থা, এটাকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এবং এই স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে মাঝে এরকম অনেক ছিদ্র থাকে, এবং এই ছিদ্রগুলোকে বলা হয় কি বলে? স্টোমাটা হচ্ছে পত্ররন্ধ্র, যেটা অর্থাৎ পাতার ভিতরে কিছু ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই স্টোমাটা দিয়েই মূলত সূর্যালোকের আলোটা পাতার ভিতরে প্রবেশ করে এবং সেখানে যে ক্লোরোফিলটা আছে সেই ক্লোরোফিলের ভিতরে, মানে ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয়। তো যেহেতু এই স্টোমাটা দিয়ে আলো প্রবেশ করবে, কখন আলো প্রবেশ করবে? রাতের বেলা কি সূর্যালোক আছে? অবশ্যই নাই। তো এই জন্য কি হয়, দিনের বেলায় আলোটা প্রবেশ করে। তো দিনের আবার নির্দিষ্ট একটা সময়সীমা আছে, যখন আমরা ইন্টারমিডিয়েটে যাব তখন এই সময়সীমাটা দেখে নেব। সুতরাং এখন মনে রাখো শুধু যে দিনের বেলায় স্টোমাটা দিয়ে পাতার ভিতরে আলো প্রবেশ করে এবং তখন ক্লোরোফিলের সহায়তায় এখানে বিক্রিয়াটা
সংগঠিত হয়। এই যে ক্লোরোপ্লের একটা গঠন দেখেছিলাম না, একটু যদি মনে করাই, এটা হচ্ছে দুইটা আবরণ দ্বারা গঠিত, যেটা হচ্ছে প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে গঠিত, অর্থাৎ লিপোপ্রোটিনের সমন্বয়ে গঠিত এই আবরণটা থাকে। এবং এর ভিতরে কিছু তরল পদার্থ দেখেছিলাম না, যে তরল পদার্থগুলোকে বলা হয়েছিল স্ট্রোমা। কি বলা হয়? স্ট্রোমা। তো এই স্ট্রোমাতেও কিছু পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে। সাথে সাথে এখানে আমরা এই যে এরকম একটা অংশ দেখেছিলাম না, এরকম অংশ অনেকগুলো থাকে এরকম, এই অংশগুলোকে বলা হচ্ছিল কি? গ্রানাম চাকতি। এবং এই গ্রানাম চাকতির একটা অংশকে বলা হয় থাইলাকয়েড। এবং এইরকম গ্রানাম চাকতি আরেকটা গ্রানাম চাকতির সঙ্গে এরকম করে যুক্ত হয়, যেটাকে বলা হয়েছিল গ্রানা ল্যামেলাম। মনে আছে না? তো আমি যদি একটা থাইলাকয়েড, এর একটা অংশকে বলা হচ্ছে কি? থাইলাকয়েড। তো একটা থাইলাকয়েডের যদি আমি ছবিটা দেখাই, তো এই থাইলাকয়েডের এটা হচ্ছে একটা থাইলাকয়েড। এই একটা থাইলাকয়েডের যে প্রাচীরটা, এটাকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনের দানার মতো কিছু অংশ থাকে, এই দানার মতো অংশই হচ্ছে ক্লোরোফিল। এছাড়াও এখানে জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, থাইকোসায়ানিন, ফাইকোইরিথের ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। এবং এই রঞ্জক পদার্থগুলো থাকে জন্যই সালোক সংশ্লেষণটা সংগঠিত হয়। এবং সালোক সংশ্লেষণ সংগঠন হওয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে উদ্ভিদ, এবং শর্করা জাতীয় খাদ্য যখন প্রস্তুত করবে তখন নিজের খাদ্য নিজে তৈরি করে নিজেরা খাবে, এবং তারা সেটা আবার সঞ্চিত করবে তাদের ফল মূল, যেগুলো আবার পরে প্রাণীরা খায় এবং অক্সিজেন বের করে দেয়। সেই অক্সিজেনটা আবার প্রাণী নেয়, এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করি সেই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদরা সালোক সংশ্লেষণে ব্যবহার করে। এবং এই চক্রটা সর্বদাই চলমান। বায়ুমণ্ডলে, এই হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%, আর পানিতে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। তার মানে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে কম। এই জন্য জলজ উদ্ভিদের, অর্থাৎ জলে যে উদ্ভিদগুলো থাকে, এগুলার সালোক সংশ্লেষণের হারটা হয় বেশি, কিন্তু স্থলজ উদ্ভিদে যারা থাকে, অর্থাৎ স্থলজ উদ্ভিদ, তাদের সালোক সংশ্লেষণের হারটা হয় হচ্ছে কম। ওকে, এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। দ্যাট মিনস সালোক সংশ্লেষণ কিভাবে সংঘটিত হয়। তো সালোক সংশ্লেষণ কিভাবে সংঘটিত হয় এইটা ব্যাখ্যা করেছেন সর্বপ্রথম একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে ব্ল্যাকম্যান। সালটা হচ্ছে 1905। এই 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে দুই ধরনের, এটা সর্বপ্রথম ব্যাখ্যা করেছেন। তিনি যে প্রক্রিয়াগুলো ভাগে দুইটা প্রক্রিয়ার কথা বলেছেন, সেই দুইটা প্রক্রিয়া হচ্ছে একটা আলোক নির্ভর পর্যায় এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, বা যেটাকে আগে বলা হতো অন্ধকার পর্যায়। কিন্তু এখন আর অন্ধকার পর্যায় বলা হয় না। কেন বলা হয় না একটু পরে বলবো। দেখো, প্রথমে হচ্ছে আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ এখানে আলোটা অপরিহার্য, অর্থাৎ আলোর অনুপস্থিতি ছাড়া, অর্থাৎ আলোর উপস্থিতি ছাড়া যদি আলো না থাকে তাহলে এটা সংগঠিত হবে না। আর আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে আলোর অনুপস্থিতিতে সংগঠিত হবে। এবং এই আলোর অনুপস্থিতিতে সংগঠিত হয় এটাকে আবার তিনটে অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে C3 চক্র, বা যেটাকে বলা হচ্ছে ক্যালভিন চক্র। একটা হচ্ছে C4 চক্র, যেটাকে বলা হচ্ছে হ্যাশ অ্যান্ড স্ন্যাক চক্র। আরেকটা আছে হচ্ছে ক্যাম চক্র। ক্যাম চক্র মানস হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই তিনটা পর্যায়ে, এই তিনটা ধাপে আলোক নিরপেক্ষ পর্যায় সংগঠিত হয়। তো আলোক নিরপেক্ষ পর্যায় বোঝার আগে আমাকে বুঝতে হবে যে আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ আলোর উপস্থিতিতে আসলে কি বিক্রিয়াগুলা, কি ঘটনাগুলা সংগঠিত হচ্ছে। এখানে এই আলোর উপস্থিতিতে যে উপাদানগুলো আমরা তৈরি করব সেটা হচ্ছে এটিপি, NADPH2।
এগুলো আমরা তৈরি করব। এগুলাকেও যে প্রথমে দেখাইছিলাম, কি কি দেখাইলাম এখানে, এ হচ্ছে জিটিপি, এটিপি, NADH2, NADPH2, আর হচ্ছে FADH2। এগুলোকে বলা হচ্ছিল অ্যাসিমিলেটরি পাওয়ার বা অ্যাসিমিলেটরি এনার্জি, বা যেটাকে বলা হচ্ছে আত্তীকরণ শক্তি। তো এই যে আলোক পর্যায়ে আমরা মূলত আত্তীকরণ শক্তিটা উৎপাদন করব, এবং সেই আত্তীকরণ শক্তিটাই আমাদের যে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে আসে সেখানে কাজ করবে। তো কিভাবে আলোক নিরপেক্ষ, আলোক নির্ভর পর্যায়ে এই আত্তীকরণ শক্তিগুলো আমরা পাবো? এই ধরো এটা একটা পাতা, তো আমরা যেহেতু পাতাতেই কি হবে, পাতাতেই তো আলোক নির্ভর পর্যায়টা সংগঠিত হবে, তাই না? তো কি হয়, এই হচ্ছে আমাদের সূর্য বাবাজি। এই সূর্য মামা কি দিবে, আলো দিবে। তো আলোটা এখানে তরঙ্গ আকারে আসবে। আলো কিন্তু অবশ্যই তরঙ্গ আকারে আসে, তরঙ্গ আকারে আলোটা আসবে। এবং এই যে আলোটা আসে, সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 680 বা 700 ধরা হয়, 480 থেকে 700 ন্যানোমিটার। আর এই ন্যানোমিটারের হিসাবটা আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে 1 ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻⁹ মিটার। এখন এই 400 ন্যানোমিটার, ন্যানোমিটার এককটাতে লিখলে লেখাটাকে মানানসই মনে হয়। তুমি যদি মিটারে লিখো দেখো তাহলে কি হবে, এই হচ্ছে 400 না, 400 গুণন হচ্ছে 10⁻⁹ মিটার। তো 400টা তো এইভাবে থাকে না, কিভাবে থাকবে, এই 4 গুণন হচ্ছে 10⁻2, তাই না, গুণ হচ্ছে 10⁻⁹ মিটার। তাহলে কি হবে দেখো, এটা যদি যোগ বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 10⁻⁷ মিটার। তো এইটা লেখার থেকে এইটা লেখা সুন্দর না? তো এই সৌন্দর্যতার কারণে আসলে তুমি যদি এই যে 700কেও ভাঙাও তাও কি হবে, 7 গুণন 10⁻⁷ এইরকম আসবে। সুতরাং এইটা লেখার থেকে এটা বেশি কমফর্ট, এই জন্য এই ন্যানোমিটারে একরে তরঙ্গ দৈর্ঘ্যগুলো প্রকাশ করা হয়। ওকে, থাক এটা। তো কি হয়, এই সূর্য মামা থেকে এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো এই আমাদের পাতায় আইসা পড়ে। তো আমাদের পাতার ভিতরে কি থাকে, পাতার ভিতরে কি থাকে, পানি থাকে। তো এই পানিটা কি হয়ে যায়, ভেঙে যায়। পানিটা ভেঙে 3টা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে প্রোটন তৈরি করে, ইলেকট্রন বের হয় এবং অক্সিজেন বের হয়। তো এখন পানির উপরে যখন নির্দিষ্ট, পাতার মধ্যে যখন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা প্রবেশ করলো, কোন দিক দিয়ে প্রবেশ করবে, ওই যে একটু আগে দেখাইলাম না যে পত্ররন্ধ্র বা স্টোমাটা, যেটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা অর্থাৎ বান্ডেলসের টিস্যু, ওই দিক দিয়ে কি থাকে, পত্ররন্ধ্র থাকে। এই পত্ররন্ধ্রগুলো দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ হয়ে যায়। কারণ আমরা জানি যে পত্ররন্ধ্রগুলো গঠিত হয় হচ্ছে রক্ষী কোষ দ্বারা। রক্ষী কোষ অর্থাৎ পত্ররন্ধ্রটা এইভাবে থাকে। যখন আলোটা পায় এই পত্ররন্ধ্র, যে আমাদের রক্ষী কোষগুলা, এই রক্ষী কোষগুলো যখন, এই রক্ষী কোষগুলো হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ পানির প্রতি এদের আকর্ষণ আছে। তো যখন এরা পানির প্রতি আকর্ষণ যেহেতু আছে, তো যখন দিনের বেলা যখন সালোক সংশ্লেষণ হবে তখন এরা হাইড্রোফিলিক পানিটাকে আকর্ষণ করার ফলে এটা ফুলে যায়। ফুলে এরকম পত্ররন্ধ্রটা খোলে, দিনের বেলায় খোলা থাকে কিন্তু রাতের বেলায় এরকম বন্ধ হয়ে যায়। তো এই যে পত্ররন্ধ্র দিয়ে আলোটা প্রবেশ করবে, প্রবেশ করে পাতার ভিতরে যে পানিটা আছে এই পানিটাকে ভাঙে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন নির্গমন করবে। তো এই প্রোটন বাবাজি কি করবে, এই প্রোটন বাবাজি এই এই NADP-টাকে বিজারিত করবে। কারণ আমরা জানি যে হাইড্রোজেন প্লাস আয়ন যুক্ত হওয়া মানে কি, বিজারণ হওয়া। তো হাইড্রোজেন প্লাস আয়ন যখন NADP-র সঙ্গে যুক্ত হয় তখন তৈরি করে হচ্ছে NADPH2, অথবা এটা আরেকভাবে লেখা হয়, সেটা হচ্ছে NADPH+H+আয়ন, এইভাবেও লেখা যায়। তো এই যে NADPH2 যে প্রস্তুত করলো, আচ্ছা এটা লেখার দরকার নাই, আপাতত এটাতে দেখো NADPH2 তৈরি করলো। তো NADPH2 একটা আত্তীকরণ শক্তি। এবং এখানে যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনের বিভিন্ন ধরনের কাজ। যেহেতু তোমাদের বইয়ে আসলে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় কোনোটাই আসলে খুব
স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি, খুব সামান্য লেভেলের কিছু কথা বলা হয়েছে। আমি যদি একটু বলি, এই যে আলোক নির্ভর পর্যায় আছে না, এই আলোক নির্ভর পর্যায়কে আসলে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অচক্রিয় ফটোফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এখন ফটোফসফোরাইলেশন কি সেটা তো আগে বলতেই হবে, না হলে তো তুমি চক্রীয় ফটোফসফোরাইলেশন বলে কিছু বুঝবা না। এই যে আমি প্রথমে দেখাইছি না, এডিপি এর সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তাহলে তৈরি করে হচ্ছে এটিপি। এই যে এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। তো এই প্রক্রিয়াটা আলোর অনুপস্থিতিতে সংগঠিত হতে পারে না, অর্থাৎ এইটা সংগঠন হওয়ার জন্য আলোর দরকার আছে। তো যেহেতু আলোর প্রয়োজন হয় এখানে, সেহেতু এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। শব্দটা অনেক বড়, হ্যাঁ। ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কি? ফসফোরাইলেশন হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরির প্রসেস, যেটা হচ্ছে ফসফোরাইলেশন। ফটো কেন? কারণ এখানে আলোর উপস্থিতির দরকার হয়, আলো ছাড়া সংগঠিত হয় না, সেই জন্য এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তো এই যে আলোক নির্ভর পর্যায়ে আমাদের এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি যেহেতু তৈরি হয়, এই এটিপি তৈরি হওয়ার প্রসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো এই যে ইলেকট্রন যেটা মুক্ত হয়েছে, এই মুক্ত ইলেকট্রন চক্রীয় এবং অচক্রীয়, এই ইলেকট্রনটা বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাফেরা করে কি তৈরি করে? বিভিন্ন বিক্রিয়া সংগঠন শেষে এটিপি তৈরি করে। এই যে ফটোফসফোরাইলেশন যেটা, এটা সংঘটিত হয় হচ্ছে আমাদের এই যে থাইলাকয়েড দেখাব না, এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মেমব্রেনে কি থাকে? বিভিন্ন পিগমেন্ট থাকে। এটাকে বলা হয় ফটো সিস্টেম, অর্থাৎ এটাকে বলা হয় কোয়ান্টাসম বা ফটো সিস্টেম। তো আমাদের ফটো সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। এই অচক্রীয় এবং চক্রীয়, এই অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরাইলেশনটা আসলে কি? এই যে চক্রীয় এবং অচক্রীয়তে, এই অচক্রীয়তে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 দুইটাই অংশগ্রহণ করে, কিন্তু চক্রীয়তে শুধুমাত্র ফটো সিস্টেম 1 অংশগ্রহণ করে। তাহলে অচক্রীয় ফটোফসফোরাইলেশন কাকে বলবো? যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় উৎক্ষিপ্ত ইলেকট্রন, এই যে সেই ইলেকট্রন, উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহক ঘুরে এখান থেকে যাওয়া শুরু করবে, এখানে আর ফিরে আসবে না, না এসে ফটো সিস্টেম 2-এ যাবে, সেটাকে বলা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আর চক্রীয়তে কি? বিভিন্ন এই ইলেকট্রনটা বিভিন্ন বাহক দিয়ে ঘুরে ফটো সিস্টেম 1-এ আবার ফিরে আসবে, সেটাকে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। তো এখানে এই উৎক্ষিপ্ত যে ইলেকট্রন যেটা বাড়াইছে, এই ইলেকট্রনটা কি হবে? এই ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 এর বিভিন্ন বাহক দিয়ে ঘুরে ফিরে কি করবে? এটিপি প্রস্তুত করবে। এবং এই NADPH2 এবং ATP এই দুইটা হচ্ছে এখানে মেইন উপাদান, যেটা তৈরি করে সেটা হচ্ছে আত্তীকরণ শক্তি, অ্যাসিমিলেটরি এনার্জি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। যেটা এই অ্যাসিমিলেটরি পাওয়ারগুলো পরবর্তী যে ধাপ আছে আমাদের, যেটা হচ্ছে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে, সেখানে গিয়ে বিশেষ ভূমিকা পালন করে। তো যেহেতু এরা তৈরি করতেছে এবং অন্ধকার পর্যায়ে গিয়ে অন্ধকার পর্যায়ে তৈরি করতেছে না, কিন্তু এই শক্তিগুলোকে কাজে লাগাচ্ছে না, এই শক্তিগুলাকে যেহেতু কাজে লাগাচ্ছে, সেটা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না লাগালেও পরোক্ষভাবে যেহেতু কাজে লাগায়, সেহেতু এটাকে অন্ধকার পর্যায়ে বলা হয় না, বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক পর্যায়ে আত্তীকরণ শক্তিগুলো উৎপাদন হচ্ছে, কিন্তু আমাদের যে নিরপেক্ষ পর্যায়, এই নিরপেক্ষ পর্যায়ে এগুলোকে ব্যবহার করছে আলোর উপস্থিতি ছাড়া, এই জন্য নিরপেক্ষ পর্যায়ে বলা হয়, অন্ধকার পর্যায়ে বলা যাবে না। অন্ধকার পর্যায়ে তখন বলা যেত যদি আলোক পর্যায়ে যে শক্তিগুলো উৎপাদন হচ্ছে, সেই শক্তিগুলো সে ব্যবহার যদি না করতো। তো যেহেতু ব্যবহার করছে, সুতরাং অন্ধকার পর্যায়ে না, এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, এখানে যে এই যে পানিটা যে ভেঙে যাচ্ছে, পানি ভেঙে গিয়ে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন নির্গত হচ্ছে, এই অক্সিজেনই কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ যে বিক্রিয়া অক্সিজেন নির্গত হয়, সেই অক্সিজেন। হ্যাঁ, তো এই যে পানিটা যে ভেঙে যাচ্ছে, এই পানি ভেঙে যাওয়াকে বলা হয় ফটোলাইসিস। কেন ফটোলাইসিস? লাইসিস মানে হচ্ছে ভাঙন, আর ফটো মানে আলো, যেহেতু আলোর উপস্থিতিতে ভেঙে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ফটোলাইসিস, বা বাংলা হচ্ছে সালোক বিভাজন। এই সালোক বিভাজন কি মাঝে মাঝেই পরীক্ষায় দেয়, সালোক বিভাজন কাকে বলে? তাহলে সূর্যালোকের সহায়তায় বা আলোর উপস্থিতিতে পানির ভাঙনের ফলে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন নির্গমন প্রক্রিয়াকে বলা হচ্ছে
ফটোলাইসিস বা সালোক বিভাজন। আচ্ছা, এখন এই যে আলোক নির্ভর পর্যায়, যেটা আলোক, এই যে এই টপিক নিয়ে আমরা পড়াশোনা করলাম, আলোক নির্ভর পর্যায়। তো আলোক নির্ভর পর্যায়ে যে এটিপি এবং NADPH2 অর্থাৎ অ্যাসিমিলেটরি পাওয়ার যে উৎপাদন হলো, এই অ্যাসিমিলেটরি পাওয়ার অন্ধকার পর্যায়ে গিয়ে অ্যাডভেন্স নিরপেক্ষ পর্যায়ে গিয়ে কি কাজ করে সেটা যদি আমি একটু ব্যাখ্যা করি। আচ্ছা, আলোক নিরপেক্ষ পর্যায় আমরা জানি, একটু আগে দেখেছি যে আলোক নিরপেক্ষ পর্যায় হচ্ছে তিনটা ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে C3 বা ক্যালভিন চক্র বলা হয় এটাকে, ক্যালভিন চক্র, এবং এটাকে বলা হয় C4 বা হ্যাশ অ্যান্ড স্ট্যাক চক্র, এটাকে বলা হয় ক্যাম চক্র বা ক্রোসিলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো এর ভিতরে প্রথমে যদি আমি C3 চক্রের কথা বলি, C3 চক্র, C3 চক্রকে ক্যালভিন চক্র বলা হয় কারণ বিজ্ঞানী ক্যালভিন এই চক্রটা প্রথম বিশ্লেষণ করেছেন, তার নাম অনুসারে এটাকে ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। তো আলোক পর্যায়ে যে অ্যাসিমিলেটরি পাওয়ারগুলো তৈরি হলো, অর্থাৎ এটিপি NADPH2 তৈরি হলো, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে এই ঘটনাগুলো সংঘটিত হয়। তো C3 C4 চক্র আসলে তোমাদের বইয়ে খুব সিম্পলি কয়েকটা লাইনে কথা বলা আছে, ওই কয়েকটা লাইনে আসলে C3 C4টা ব্যাখ্যা করাটা ইম্পসিবল। আমি আমার মতো করে একটু বিশ্লেষণ করে যদি পড়াই যে C3 চক্রটা আসলে কিভাবে সংগঠিত হয়, তো দেখো এই হচ্ছে, এটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এই যে বিস ফসফেট লিখেছি না, বিস ফসফেট মানে বিস মানে হচ্ছে 2, ডাই মানে যেমন 2, এখানে বিস মানে 2। রাইবোলোজ অর্থাৎ রাইবোলোজ যে সুগার, এই রাইবোলোজ সুগারের 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে 2টা ফসফেট যুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে বিস ফসফেট। এই রাইবোলোজ বিস ফসফেট এইটা হচ্ছে একটা 5টা কার্বনের একটা যৌগ। এটা কি করে, এই রাইবোলোজ বিস ফসফেট এখানে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়ার পরে এখানে তৈরি করে একটা অ্যাসিড, যেটা অস্থায়ী অ্যাসিড, এটাকে বলা হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। তো এটা যদি 5 কার্বনের যৌগ হয়, তাহলে একটা কার্বন এখানে যুক্ত হচ্ছে, তাহলে এটা অবশ্যই হবে 6 কার্বনের একটা যৌগ। কথা বোঝা গেছে? তো এই যে রাইবোলোজ 1,5 বিস ফসফেট, এই রাইবোলোজ 1,5 বিস ফসফেট কেন, আমি যদি একটু দেখাই, এই যে দেখো CH2OH CH2OH CH2OH, এবং এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনের সাথে একটা কিটোন গ্রুপ যুক্ত থাকে। তো যেহেতু কিটোন গ্রুপ যুক্ত থাকবে, সুতরাং এটা রাইবোলোজ একটা কিটোন যৌগ, যেহেতু কিটোন গ্রুপ আছে সুতরাং রাইবোলোজ একটা কিটোন যৌগ, এবং এই কিটোন যৌগের 1 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত থাকে এবং 5 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত থাকে। তো যেহেতু 1 নম্বরে একটা যুক্ত, 5 নম্বরে একটা যুক্ত, সেই জন্য এটাকে বলা হচ্ছে রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এবং রাইবোলোজ 1,5 বিস ফসফেট যেহেতু একটা কিটোন যৌগ, সুতরাং এখান থেকে যে যৌগটা আসবে সেটাও কি কিটোনের যৌগ, সেটাই হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। এবং যেহেতু এটা অস্থায়ী কিটো অ্যাসিড, এটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বলতেছি, সুতরাং এইটা হচ্ছে 3 কার্বনের একটা যৌগ। তো অস্থায়ী কিটো অ্যাসিড একটা 6 কার্বনের যৌগ, উৎপন্ন হয়েছে 2 কার্বনের একটা যৌগ, 3 কার্বনের একটা যৌগ। তাহলে কয় অণু তৈরি হবে? অবশ্যই এখানে 2 অণু তৈরি হবে। 2 অণু যদি তৈরি হয় তখন কার্বনের সংখ্যাটা এখানে সমান হবে। তো দেখো এই রাইবোলোজ 1,5 বিস ফসফেট, যেটার সংকেতটা এরকম, এটা কি হয়, অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে, তো এটা সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে তৈরি করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটার কার্বন সংখ্যা 3 এবং এটা 2 অণু তৈরি হবে। এখন এই যে পদার্থটা তৈরি হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইটা এই C3 চক্রের প্রথম একটা স্থায়ী পদার্থ, এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। তো যেহেতু C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট,
সেই জন্য এই চক্রের নাম হচ্ছে C3 চক্র। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনের একটা যৌগ, এই জন্য এই চক্রের নাম হচ্ছে C3 চক্র। আর ক্যালভিন চক্র, কারণ বিজ্ঞানী ক্যালভিন এটা বিশ্লেষণ করেছেন, তাই ক্যালভিন চক্র। তো এই যে প্রথম যে স্থায়ী পদার্থ, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে দুইটা জিনিস উৎপাদন হয়। একটা হচ্ছে ডিহাইড, ফসফোগ্লিসারিলডিহাইড, মানে এটা একটা এলডিহাইড। এবং আরেকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ফসফোগ্লিসারিলডিহাইড যেটা একটা অ্যালডিহাইড, এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। এটা জিনিস কি তৈরি করে? আমরা জানি যে C3 চক্রে কি তৈরি করা লাগবে, গ্লুকোজ উৎপাদন হওয়া লাগবে। তারা কি করে, এই দুইটা অংশের একটা অংশ থেকে তৈরি হয় হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট, এবং এই রাইবোলোজ 5 ফসফেট থেকে পুনরায় এই চক্রটা সংগঠন হতে থাকবে এবং এটার আরেকটা অংশ তৈরি করবে হচ্ছে C6H12O6, অর্থাৎ গ্লুকোজ উৎপাদন করবে। দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে না, একটু উপরে যদি লিখি, এই দুইটা আরেকটা দিকে কি করবে, এই C6H12O6, তার মানে গ্লুকোজ উৎপাদন করবে, এবং সেই গ্লুকোজটাই উদ্ভিদ তার নিজের কাজে লাগাবে। সুতরাং এই যে C3 চক্র যেটা দেখালাম, এখানে আসলে মেইন যে উপাদানগুলো, সেই মেইন উপাদান নিয়ে কথা বলেছি। এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটন এবং গ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড, এরপরে আরো অনেকগুলো ধাপ আছে। তো তোমাদের বইয়ে যেহেতু কোনো আলোচনাই করা হয়নি, আমি C3 চক্রটাকে একটু প্রাইমারি লেভেলে বিশ্লেষণ করার জন্য এই চক্রটা লিখছি। এই চক্রটা তোমরা দেখে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তী যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাজে লাগবে। অথবা যদি তোমাদের এইচএসসি বই থাকে, এইচএসসিদের কোনো বড় ভাই থাকে, তাহলে তোমরা ওদের যে বোটানি আছে, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বই, ফার্স্ট পার্ট, জীববিজ্ঞান প্রথম পার্ট, এই প্রথম পার্টের 9ম অধ্যায়, যেটাকে বলা হয় উদ্ভিদের শারীর তত্ত্ব, ওই অধ্যায়ে তুমি এটা পেয়ে যাবা। তো এই প্রক্রিয়ার মাধ্যমে এই C3 চক্রটা সংগঠিত হয়। আমি যদি একবার সামারাইজ করি, রাইবোলোজ 1,5-বিশ ফসফেট, যেটা 5 কার্বনের একটা যৌগ, যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। যেহেতু এটা একটা কিটোন যৌগ, সুতরাং যে অ্যাসিডটা তৈরি হবে সেটাও কিটোন যৌগেরই হবে। তো এটা ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, যেটা প্রথম স্থায়ী পদার্থ। যেহেতু প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট যৌগ, তাই এটার আরেক নাম হচ্ছে C3 চক্র। এবং এখান থেকে দুইটা জিনিস পাওয়া যায়, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। এটা থেকে একটা অংশ রাইবোলোজ 5-বিশ ফসফেট তৈরি করে, যেটা পুনরায় এই চক্রটাকে সংগঠন করে, এবং একটা অংশ গ্লুকোজ তৈরি করে, এবং যেটা উদ্ভিদের কাজে লাগায়। আচ্ছা, এরপর হচ্ছে C4 চক্র নিয়ে যদি একটু কথা বলি, একদম প্রাইমারি লেভেলে কিছু কথা বলবো। তো আমরা C3 যে চক্রটা দেখলাম, এই C3 চক্র কিন্তু পাতায়, অবশ্যই পাতায় সংগঠিত হচ্ছে এগুলা। তো C3 চক্রটা পাতার শুধুমাত্র মেসোফিল টিস্যুতে সংগঠিত হয়ে থাকে। কিন্তু C4 যে চক্র, এই C4 চক্রটা মেসোফিল এবং বান্ডল সিড দুইটা কোষে সংগঠিত হয়ে থাকে। তো ধরো যে এটা একটা মেসোফিল টিস্যু, এর পাশে আছে ধরো বান্ডল সিড টিস্যু। তাহলে এটা হচ্ছে মেসোফিল এবং এটা হচ্ছে বান্ডল সিড। ওই যে প্রথম যখন পাতার গঠন দেখালাম না, পাতার উপরের অংশে থাকে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, যেটা হচ্ছে মেসোফিল টিস্যু, এবং নিচের দিকে থাকে হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, যেটা হচ্ছে বান্ডল সিড টিস্যু। তো C3-তে শুধুমাত্র এই মেসোফিল টিস্যুতে সংগঠিত হয়, কিন্তু C4 চক্র সংগঠিত হলে দুইটা অংশেই কাজ করে। কি করে? এই যে একটা যৌগ যার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো আমরা জানি যে পাইরুভিক অ্যাসিড, আমরা যখন গ্লাইকোলাইসিস পড়বো, এই অধ্যায়ের শোষণ যখন পড়বো, তখন গ্লাইকোলাইসিসে দেখবো যে পাইরুভিক অ্যাসিড পাবো। এই পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বনের একটা যৌগ, 3 কার্বনের একটা যৌগ হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তো কি হয়, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো দেখো এখানে কার্বন ছিল কয়টা? 3টা, একটা কার্বন যুক্ত হয়েছে না, সুতরাং এর কার্বন সংখ্যা কয়টা হবে? 4টা। তো এই C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C3 ছিল হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই জন্য C3 চক্র। কিন্তু C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটার কার্বন সংখ্যা হচ্ছে 4। যেহেতু এর প্রথম স্থায়ী পদার্থের কার্বন সংখ্যা 4, সুতরাং এই চক্রের নাম হচ্ছে C4 চক্র। আর বিজ্ঞানী হ্যাস এবং স্ল্যাক এটা মানে বর্ণনা করেছেন, তো সেই বিজ্ঞানীর নাম অনুসারে হ্যাস এবং স্ল্যাক চক্র বলা হয়। আর C4 বলা হয় কারণ প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ। তো এটা কি হয়, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে সেই কার্বন ডাই অক্সাইড আবার C3 চক্রে চলে যায় এবং এখানে অনেক বিক্রিয়া সংগঠিত হয় এবং অনেক বিক্রিয়া সংগঠিত শেষে আবার ফসফেনল পাইরুভিক অ্যাসিড উৎপাদন করবে এবং এই বিক্রিয়াটা চলমান। আমি অত কিছু দেখাচ্ছি না, শুধু মেইন জিনিসটা দেখাচ্ছি। দেখো ফসফেনল পাইরুভিক অ্যাসিড, যেটা 3 কার্বনের একটা যৌগ, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, যেটা প্রথম স্থায়ী পদার্থ, তাই এটা 4 চক্র। এখন এখান থেকে কার্বন মুক্ত হয়। এই কার্বন মুক্ত হওয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইডকে মুক্ত করে দেওয়া। এখন কেন মুক্ত করে দেয়? কারণ যদি C4 চক্রে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি থাকে, যদি ঘনত্ব বেশি থাকে তাহলে C4 চক্র সংগঠিত হতে পারে না, কারণ C4 চক্র কম ঘনত্ব লাগে কার্বন ডাই অক্সাইডের। তো যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হচ্ছে এখানে, সুতরাং কার্বন ডাই অক্সাইড এখানে মুক্ত হবে। কেন মুক্ত হবে? কারণ কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা বেড়ে গেছে। তো ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে সেটা কি হয় না, C4 চক্র চলতে পারে না। তো কি হয়, কার্বন ডাই অক্সাইডটাকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় বের করে দেয় এবং সেই কার্বন ডাই অক্সাইড C3 চক্র গ্রহণ করে তারা নিজের কাজ সংগঠিত করে। কারণ কি? কারণ হচ্ছে C3 চক্র আবার কম কার্বন ডাই অক্সাইড ঘনত্বে ঘটতে পারে না। অর্থাৎ এখানে সহজ কথা হচ্ছে C3 চক্রের জন্য বেশি কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, C4 চক্রের জন্য কম কার্বন ডাই অক্সাইডের দরকার হয়। তো এখানে যেহেতু বেশি কার্বন ডাই অক্সাইড থাকে, সেহেতু এই কি করে, কার্বন ডাই অক্সাইড মুক্ত করে, তখন কার্বন ডাই অক্সাইড ঘনত্ব কমে যাবে, সে নিজের কাজ করতে পারবে এবং সেই কার্বন ডাই অক্সাইড আবার C3 চক্র গ্রহণ করবে এবং C3 চক্র বেশি কার্বন ডাই অক্সাইড ঘনত্ব হবে, সুতরাং তারা কাজটা সংগঠন করতে পারবে। তো এখানে উপকার পাচ্ছে কে? C4 দিচ্ছে, দিয়ে নিজের কাজ করতেছে, আর C3 নিচ্ছে, নিয়ে নিজের কাজ করতেছে। তার মানে দুইজন উপকৃত হচ্ছে না। এই জন্য এই চক্রের আর এক নাম হচ্ছে কোঅপারেশন ফসফোরাইলেশন। যেহেতু দুইজনকে সহায়তা করতেছে, C3 C4 কে সহায়তা করতেছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর C4 কার্বন ডাই অক্সাইডকে দিয়ে নিজে উপকৃত হচ্ছে, সেই জন্য এটার নাম হচ্ছে কোঅপারেশন ফসফোরাইলেশন। এবং এখানে এই যেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কথা বলতেছি না, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখতে হচ্ছে এইরকম COOH। এইটার সাথে যে কার্বনটা যুক্ত আছে এটাকে বলা হচ্ছে আলফা কার্বন এবং আলফা কার্বনের পরে থাকে হচ্ছে বিটা কার্বন। তো এই যে এখানে যে কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয়েছে, এখন এই কার্বন ডাই অক্সাইড আলফা কার্বনে যুক্ত হবে নাকি বিটা কার্বনে যুক্ত হবে? এটা অবশ্যই এই বিটা কার্বন ডাই অক্সাইডে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। তো যেহেতু বিটা কার্বনে এই কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হচ্ছে, সুতরাং এই হ্যাস এবং স্ন্যাক চক্রের আরেকটা নাম হচ্ছে বিটা কার্বক্সিলেশন পাথওয়ে। বিটা কার্বক্সিলেশন পাথওয়ে। তাহলে এই C4 এর চক্রের কি কি নাম পাইলাম? হ্যাস এবং স্ন্যাক চক্র, যেটা বিজ্ঞানীরা করেছে তাদের নাম অনুসারে। C4 কেন? কারণ প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, তাই C4। কোঅপারেশন ফসফোরাইলেশন কেন? কারণ দুইজনকে সহায়তা করে। এবং বিটা কার্বক্সিলেশন পাথওয়ে কেন? কারণ এই যে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিটা কার্বনে কার্বন ডাই অক্সাইডে যুক্ত হয়ে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ হয়। যেহেতু বিটা কার্বনে যুক্ত হচ্ছে,
সুতরাং এটা আরেক নাম হচ্ছে বিটা কার্বোক্সিলেশন পাথওয়ে। কথা বোঝা গেছে? তো এই হচ্ছে C3 এবং C4 চক্র নিয়ে একটু কথাবার্তা। তোমাদের মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য লিখো। তো এইটা সহজভাবে মনে রাখার একটা উপায় আছে, সেটা কি? মনে রাখবা C4 চক্রে সবকিছু বেশি বেশি হয়, মানে সবকিছুই বেশি বেশি লাগে। এখানে আলো বেশি লাগে, এখানে সালোক সংশ্লেষণ বেশি হয়, এখানে বেশি শক্তি নির্গমন হয় এবং এখানে দুই ধরনের কোষই কাজ করে, মেসোফিল বান্ডল সিল। তাহলে সবকিছু বেশি বেশি, একটা কম, সেটা হচ্ছে এখানে কম ঘনত্বের দরকার হয়, অর্থাৎ কম ঘনত্বে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, বেশি ঘনত্ব হলে হয় না। তাহলে C3-তে কি হবে? C3-তে এর বিপরীতে, সালোক সংশ্লেষণ কম হয়, শক্তি কম নির্গত হয়, কম আলো লাগে এবং একটা মাত্র কোষ লাগে, সেটা হচ্ছে মেসোফিল টিস্যু। আর বেশি লাগে কোনটা? একটা, সেটা হচ্ছে ঘনত্ব, কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা বেশি লাগে। তো এই হচ্ছে C3 এবং C4 চক্র নিয়ে সামান্য এক্সপ্লেনেশন। আচ্ছা, সালোক সংশ্লেষণের প্রভাবক নিয়ে যদি একটু কথা বলি, যে সালোক সংশ্লেষণে দুই ধরনের প্রভাবক কাজ করে, বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথমে আছে আলো। তো আলো নিয়ে তো কি বলবো, যে আলো ছাড়া তো সালোক সংশ্লেষণ হবে না, আলো বলেই সালোক সংশ্লেষণ সংগঠিত হচ্ছে। দুই নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলি, কার্বন ডাই অক্সাইড আমরা জানি বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। এই 0.03%-এর মধ্যে মাত্র 1% কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। সুতরাং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন সালোক সংশ্লেষণের পরিমাণ, অর্থাৎ ফটো সিনথেটিকের পরিমাণ কমে যায়। সুতরাং কার্বন ডাই অক্সাইড ঘনত্ব যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণের হার কমে যাবে। সুতরাং এর সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কার্বন ডাই অক্সাইডের সাথে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বেড়ে গেলে একটা কমে যায়। এরপরে যদি অক্সিজেনের কথা বলি, যদি অক্সিজেনের ঘনত্ব কমে যায়, তাহলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়। কিন্তু অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। কিন্তু মনে রাখতে হবে, অক্সিজেনের হারটা যদি নির্দিষ্ট মাত্রায় থাকে, তাহলে সালোক সংশ্লেষণ সর্বোচ্চ লেভেলে হবে। কিন্তু যদি কোনো পরিবেশে অক্সিজেনই না থাকে, তাহলে সেখানে কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। টেম্পারেচার বা তাপমাত্রা, সালোক সংশ্লেষণের তাপমাত্রা একটা বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে। যদি তাপমাত্রা খুব কম হয়, তখনও সালোক সংশ্লেষণ কমে যায়। আবার যদি তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়, তখনও সালোক সংশ্লেষণের হার কম হয়। অর্থাৎ সালোক সংশ্লেষণের একটা অপটিমাম তাপমাত্রা থাকে, যে অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। যদি 22-এর নিচেটার টেম্পারেচার চলে যায়, তখনও সালোক সংশ্লেষণ কম হবে। যদি 35-এর উপরে চলে যায়, তখনও সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। এবং এখানে এর মধ্যে যদি থাকে, তাহলে সালোক সংশ্লেষণটা সর্বোচ্চ লেভেলে হবে। এরপরে হচ্ছে পানি। পানিতে একটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে পাতার ভিতরে পানি থাকে, যেটা হচ্ছে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যায়। তো পানিটা যদি না থাকে, পানিটা যদি না থাকতো, তাহলে তো সালোক সংশ্লেষণ সংগঠিত হবে না। পানির পরিমাণ যদি কমে যায় পাতাতে, অর্থাৎ পাতাতে যে পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্র দিয়ে যদি খুব বেশি পরিমাণ পানি বের হয়ে যায়, তাহলে এখানে পানির ঘাটতি থাকবে। তো পানির ঘাটতি থাকলে সালোক সংশ্লেষণ হার কমে যাবে। অভ্যন্তরীণ প্রভাবকে আসি। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে হচ্ছে ক্লোরোফিল, ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরোফিল এ আর হচ্ছে ক্লোরোফিল বি। তো এই ক্লোরোফিল এ যদি না থাকে, তাহলে তো সালোক সংশ্লেষণ হওয়ার কোনো অপশন নাই, কারণ ক্লোরোফিল থাকে জন্যই এরা কি করে, সালোক সংশ্লেষণটা সম্পন্ন করে থাকে। পাতার বয়স, একদম কচি পাতা কেবলই বের হয়েছে, সেই কচি পাতাতেও ক্লোরোফিল কম থাকে, আবার বয়স্ক পাতাতেও ক্লোরোফিল কম থাকে, এই জন্য এটাতে সালোক সংশ্লেষণের হার কম হয়। কিন্তু মাঝারি বয়সের পাতা, যেটা মাঝারি বয়সের মানে যুবক পাতা, এই যুবক পাতাতে সালোক সংশ্লেষণের হারটা সব থেকে বেশি হয়। এরপর হচ্ছে এনজাইম। আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এনজাইমও কিছু অনুঘটক হিসেবে কাজ করে, অর্থাৎ প্রভাবক হিসেবে কাজ করে, যেগুলো সালোক সংশ্লেষণের হারকে বৃদ্ধি করতে সহায়তা করে। তো জীব জগতে যদি সালোক সংশ্লেষণ না হতো, তাহলে উদ্ভিদ যদি নিজের খাবার নিজে প্রস্তুত না করতো, আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করতো, অক্সিজেন ত্যাগ না করতো, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, সেটা প্রকৃতিতে খুব বেড়ে যাইতো, আবার অক্সিজেন পাইতাম না। সুতরাং প্রাণী এবং উদ্ভিদ এরা দুইজনের উপর নির্ভরশীল। প্রাণী ছাড়া উদ্ভিদ বাঁচে না, যেমন উদ্ভিদ ছাড়া ঠিক প্রাণীরাও বাঁচে না তেমন। তো এই হচ্ছে জীবনী শক্তির প্রথম অংশের বিশ্লেষণ, অর্থাৎ সালোক সংশ্লেষণের উপর পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আরেকটা ভিডিও তৈরি করব, সেটা শোষণের উপরে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।